দেশ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেছেন, 2 কোরিয়ার মতো রাশিয়া এখন ইউক্রেনকে দুভাগে ভাগ করতে চাইছে। ওদিকে পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে প্রেসিডেন্ট বাইডেনের এক বক্তব্যের সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। বাইডেন কি কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন? বিশ্লেষণ শুনবেন। বাংলাদেশের পুলিশ বলছে, ঢাকার রাস্তায় 2 জনকে হত্যার পেছনের সন্দেহভাজনকে তারা ধরেছে। তবে নিহত তরুণীর বাবা বলেছেন তিনি মামলা করবেন না। মামলা করতেছি না একটা কারণ হইলো আর্থিক দিক দিয়ে অসচ্ছল, দৌড়াদৌড়ি, সেই তো ঝামেলার ব্যাপারে এই কারণে ওইটাতে যাইতেছি না। যেটা চলে গেছে এটা তার ফেরত আসবে না। শেষে রয়েছে ইতিহাসের সাক্ষী। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলছেন, রাশিয়া রাজধানী কিয়েভ দখল এবং সরকার উৎখাতে ব্যর্থ হয়ে ইউক্রেনে তার ভাষায় কোরিয়ার পরিস্থিতি তৈরি করতে চাইছে। কিরিলো বুদানভ বলেন, পুরো ইউক্রেন দখল করতে পারবেন না বুঝে গিয়ে মিস্টার পুতিন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের সাথে বাকি ইউক্রেনের একটি বিভক্তি রেখা টেনে দিতে চাইছেন। জেনারেল বুদানভ বলেন, ইউক্রেনের একাংশকে বিচ্ছিন্ন করে ভিন্ন একটি রাষ্ট্র করতে চাইলে জায়গাটি রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধের আবাসস্থল হয়ে উঠবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেন যুদ্ধ নিয়ে বেসামাল গরম গরম কথা বলার ব্যাপারে সতর্ক করেছেন। ভ্লাদিমির পুতিন একজন কসাই এবং তাকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত নয় বলে প্রেসিডেন্ট বাইডেনের এক বিবৃতির পরদিনই ফরাসি প্রেসিডেন্ট এ ধরনের সতর্ক বার্তা দিলেন। ফরাসি রেডিওতে এক সাক্ষাৎকারে মিস্টার ম্যাক্রো বলেন, বর্তমানে মূল লক্ষ্য হচ্ছে ইউক্রেনে যুদ্ধবিরতি এবং রুশ সৈন্য প্রত্যাহার। তিনি বলেন, বেসামাল কথা এবং কাজে সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে না। অন্যদিকে হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়েছে যে পোল্যান্ডে তার ভাষণে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের কথা বলেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ একজন সহযোগী বলছেন যে পূর্বে খার্কিভ এবং মনি শহরের আশেপাশে ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে কৌশলগত পাল্টা হামলা শুরু করেছে। ওলেক্সি অ্যারেস্টোভিচ বলেন, রাজধানী কিয়েভ এবং দক্ষিণের খেরসনের আশপাশেও পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের নেতা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে এক গণভোটের আয়োজনের কথা বলার পর ইউক্রেনের সরকার বলছে যে তেমন কোনো গণভোটের কোনো বৈধতা থাকবে না। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, তেমন যে কোনো গণভোট হবে ভুয়া একটি ব্যাপার এবং তা করলে বাকি বিশ্বের কাছ থেকে রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর আগে স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের নেতা লিওনিদ পাশিচনিক সাংবাদিকদের বলেন যে অদূর ভবিষ্যতে রাশিয়ার সাথে যুক্ত হওয়ার প্রস্তাব নিয়ে একটি গণভোট দেয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য তাদের সাথে 2015 সালে করা পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারই সর্বোত্তম পথ। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডকে পাশে নিয়ে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে মিস্টার ব্লিংকেন বলেন, এই চুক্তি নিয়ে মতানৈক্য থাকলেও ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখতে আমেরিকা সবসময়ই ইসরায়েলকে সহায়তা করবে। 4টি আরব দেশের সাথে ইসরায়েলের এক বৈঠকে যোগ দেবার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে গিয়েছেন। ওদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীকে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেবার সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাদুনা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ বলছে একজন নিরাপত্তারক্ষী মারা গেছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, প্রায় 100 অস্ত্রধারী ওই হামলা চালায়। ধারণা করা হচ্ছে তারা স্থানীয় অপরাধী। আজকের পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাবেক একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার স্মৃতিচারণ শুনবেন আজকের ইতিহাসের সাক্ষীতে কিছুক্ষণ পর। পোল্যান্ড সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া এক মন্তব্য নিয়ে তোলপাড় চলছে এখন। গতরাতে মিস্টার বাইডেন তার ভাষণে বলেন যে ভ্লাদিমির পুতিন একজন কসাই এবং তিনি ক্ষমতায় থাকতে পারেন না।
তবে পরপরই হোয়াইট হাউস এক ব্যাখ্যায় বলেছে যে প্রেসিডেন্ট মস্কোতে ক্ষমতার পট পরিবর্তনের আহ্বান জানাননি। কিন্তু ওই ব্যাখ্যার পরও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র ইউক্রেন যুদ্ধ নিয়ে গরম গরম কথা বলার ব্যাপারে সতর্ক করেছেন আজ। মিস্টার ম্যাক্র বলেন, মূল লক্ষ্য হচ্ছে ইউক্রেনের যুদ্ধবিরতি এবং রুশ সৈন্য প্রত্যাহার, এবং বেসামাল কথা এবং কাজে সেই লক্ষ্য সম্ভব হবে না। কেন মিস্টার পুতিনের ক্ষমতায় থাকা বা না থাকার মতো স্পর্শকাতর মন্তব্য প্রেসিডেন্ট বাইডেন করে থাকতে পারেন, এর পেছনে কি তার কোনো উদ্দেশ্য রয়েছে? জিজ্ঞেস করেছিলাম যুক্তরাষ্ট্রে ইলিনয় ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে। প্রেসিডেন্টের এই কথাটা আসলে যে খুব পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রের কোনো এক ধরনের নীতিগত অবস্থান বা পলিসি শিফট যেটাকে আমরা বলি, সেটার ইঙ্গিত দেয় আমার তার মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রেসিডেন্ট আসলে সামগ্রিক পরিস্থিতিতে এক ধরনের হতাশা এবং এক ধরনের উত্তেজনার মধ্যে আছেন, এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে রাশিয়ার উপর একটা চাপ তৈরি করার জন্য তিনি কথাগুলো বলেছেন। যুক্তরাষ্ট্রের যদি এটা একটা নীতিগত অবস্থানগত পরিবর্তন হতো, তাহলে তার পিছনে আমরা আরো বেশি আলোচনা দেখতে পারতাম। এবং ইতিমধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিক্রিয়াগুলো, তাতে বোঝা যাচ্ছে যে প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া এক অর্থে রেটরিক, এক অর্থে ইম্পালসিভ, অর্থাৎ ঠিক পরিস্থিতির মুখে তিনি বলে ফেলেছেন। এর বাইরে আমি এর কোন রকম তাৎপর্য দেখতে পাচ্ছি না, যদিও এর প্রতিক্রিয়াটা ভালো হবে না, প্রতিক্রিয়াটা আসলে খুব ইতিবাচক হবে বলে আমার মনে হচ্ছে না আর কি। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন খুবই অভিজ্ঞ একজন রাজনীতিক, খুবই অভিজ্ঞ, এবং তিনি জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট এই এখন একটা যুদ্ধ চলছে, অত্যন্ত স্পর্শকাতর বিতর্কিত একটি যুদ্ধ, সেখানে তিনি এ ধরনের কথা বললে তার প্রতিক্রিয়া কি হতে পারে সেটা তো তিনি জানেন। হ্যাঁ, সেটা জানেন, সে কারণেই এটা একটু বিস্ময়কর। আপনি লক্ষ্য করে দেখুন যে ইতিমধ্যেই যেটা হয়েছে সেটা হচ্ছে হোয়াইট হাউসের পক্ষ থেকে তার যে ব্যাখ্যা, তাতে বলা হচ্ছে যে না, আসলে রেজিম চেঞ্জ বা ক্ষমতায় পরিবর্তন করার কথা বলা হচ্ছে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই ধরনের যদি সিদ্ধান্ত হয়ে থাকতো, তাহলে আমরা দেখতে পেতাম যে এইখানে যারা তার উপদেষ্টা, অর্থাৎ বিশেষত পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, তাদের পক্ষ থেকে আমরা এক ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া দেখতে পাই। কিন্তু এর কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না এই কারণ যে যদিও তিনি যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অভিজ্ঞ, এই বক্তব্যটা যে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটায় তা আমার কাছে মনে হয়নি। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা আসলে যে এটা চাপ সৃষ্টির বাইরে এর খুব বেশি ইতিবাচক কোনো ফল দেবে না এই মুহূর্তে। এটা আসলে আর একটা ক্ষতি করবে বলে আমার ধারণা, অন্তত পক্ষে একটু বিপদ তৈরি করবে। যারা রাশিয়ার অভ্যন্তরে ইতিমধ্যে এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাদের উপরে এক ধরনের ভিন্ন রকম চাপ তৈরি করবে। তাদেরকে এখন এইভাবেই চিত্রিত করার চেষ্টা করা হবে যে তারা চাইছেন যে রাশিয়ায় ক্ষমতার পরিবর্তন ঘটুক, যুদ্ধ বন্ধটা তাদের লক্ষ্য নয়। তো প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্য, সেটা তিনি কল্পিতভাবেই বলুন আর হঠাৎ করেই বলে ফেলেন না কেন ঝোঁকের বশে, এটাকে মিস্টার পুতিন বা ক্রেমলিন কিভাবে ব্যবহার করতে পারে বলে আপনার মনে হয়? এটা ব্যবহার করার ক্ষেত্রে ক্রেমলিন যেটা করবে সেটা হচ্ছে এই মতের সাথে ইউরোপের অনেক রাষ্ট্রই আসলে একমত হবে না, এবং যে মত পার্থক্যগুলো ছিল ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের গত ধরুন 1 মাস বা তার কিছু বেশি সময় ধরে, যেগুলো অনেকটাই কমে এসেছিল, ক্রেমলিন চেষ্টা করবে সেটা আবার বাড়িয়ে তোলার জন্য। কেন তারা আসলে চেষ্টা করবে যে ইউরোপের অন্যান্য দেশ যারা ভিন্ন মত পোষণ করে, এবং আমার ধারণা অধিকাংশ ইউরোপিয়ান দেশ এই মুহূর্তে কোন রকম রেজিম চেঞ্জের চিন্তার মধ্যেই নেই, এটা যুক্তরাষ্ট্রের সরকারও আছে বলে আমার তো মনে হয় না। তো সেই জায়গায় এই মত পার্থক্যটা আসলে এখন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ক্ষেত্রে একটা যে ইউরোপিয়ান ঐক্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ইউরোপের ঐক্য, সেখানে একটা মত পার্থক্য, একটু টানাপোড়েন তৈরি করতে পারবে, এবং ক্রেমলিন সেটা ব্যবহার করবে, সেটা ভালোভাবেই ব্যবহার করবে ক্রেমলিন। ডক্টর আলী রিয়াজ। ঢাকার রাস্তায় বৃহস্পতিবার আততায়ীর গুলিতে আওয়ামী লীগের একজন সাবেক নেতা এবং একজন কলেজ ছাত্রী হত্যাকাণ্ডের 3 দিন পর পুলিশ জানাচ্ছে তারা সন্দেহভাজন হত্যাকারীকে আটক করেছে, এবং ওই ব্যক্তি একজন ভাড়াটে খুনি। এদিকে ওই ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতারা পরিবারের পক্ষ থেকে মামলা করলেও নিহত কলেজ ছাত্রী সামিয়া আফনানের পরিবার কোনো মামলা করেনি। তার বাবা বরঞ্চ বলেছেন তিনি মামলা করবেনই না। এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঢাকা থেকে সাইয়েদা আক্তার। বৃহস্পতিবার রাতে ওই হত্যাকাণ্ড যখন ঘটে, তার কয়েক ঘণ্টা পর রাতেই নিহত সাবেক আওয়ামী লীগ নেতার স্ত্রী একটি মামলা দায়ের করেন।
কিন্তু ওই একই ঘটনায় নিহত রিকশা আরোহী সামিয়া আফনানের পরিবার ঘটনার দুদিন পরেও কোনো মামলা দায়ের করেনি। বিবিসি বাংলাকে সামিয়া আফনানের বাবা মোহাম্মদ জামাল উদ্দিন আজ বলেছেন, তিনি এই ঘটনা নিয়ে কোনো মামলা করতে চান না। তিনি এই ঘটনাকে দুর্ঘটনা বলে বর্ণনা করে বলছেন, এমন দুর্ঘটনা আর কারো সাথে ঘটুক সেটি তিনি চান না, তবে মামলা না করার সিদ্ধান্তে তিনি অনড়। তাকে জিজ্ঞেস করেছিলাম এই সিদ্ধান্তের কারণ কি। মামলা করতেছি না একটা কারণ হইলো আর্থিক দিক দিয়ে একটু অসচ্ছল, তাছাড়া আবার এদিকে মনে করেন ওই সময় দেওয়ার মতো আমাদের সময় নাই, দৌড়াদৌড়ি এই সেই, তো ঝামেলার ব্যাপারে এই কারণে ওইটাতে যাইতেছি না। যেটা চলে গেছে এটা তার ফেরত আসবে না, এটা আসার না, মামলা করলেও আসবে না, না করলেও আসবে না, এই কারণে ওই ঝামেলা যাইতে চাই না। আমরা নিরিবিলি ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি, এই কারণে আমরা ঝামেলায় যেতে চাই। ময়নাতদন্তের পর শুক্রবার বিকেলে শাহজাহানপুর কবরস্থানে সামিয়ার দাফন করা হয়েছে। 22 বছর বয়সী সামিয়া সরকারি বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ছিলেন। এদিকে সামিয়ার বাবা মোহাম্মদ জামাল উদ্দিন শুক্রবার স্থানীয় কয়েকটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন, তিনি তার সন্তান হত্যার বিচার চান না। তার ওই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এমনকি এমন আলোচনাও ওঠে যে তার উপর রাজনৈতিক কিংবা প্রশাসনের তরফ থেকে কোনো চাপ আছে কিনা। কিন্তু মিস্টার জামাল উদ্দিন বিবিসির কাছে দাবি করেছেন, তার উপর কোনো চাপ নেই। হয়তো বা অনেকে ভাবতে পারে কি ব্যাপার, কোনো ভয় ভীতি বা কোনো কিছু, এটা হয়তো অনেকে সন্দেহ করতেছে বা কেউ কোনো কিছু বলছে কিনা, ওইরকম আসলে কোনো বিষয় না। আসলে এটা কি বিচার চাবে, তার ফেরত আসবে না। একটা তো তদন্ত চলতেছে, ওইটার সাথে আমার মেয়ের নামটা সম্পৃক্ত আছে, ওইটার সাথে এটা বিচার হয়ে যাবে, ওইটা আমরা বিচার পেয়ে যাবে, এই কারণে এটা তার জড়াইলাম। এদিকে টকবগে তরুণ বয়সী একজন সন্তান হারানোর পরও একজন বাবার বিচার না চাওয়া কিংবা মামলা না করার বিষয়টি নিয়ে দেশের সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ দেশে কম থাকায় দেশে বিচারহীনতার এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে। এর পেছনে কারণ হিসেবে তারা বলছেন, দেশে অনেক হত্যাকাণ্ড বা অপরাধের ক্ষেত্রে দেখা গেছে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে সেটি আলোচিত না হলে তার দ্রুত বিচারের নজির কম। এছাড়া কোনো মামলার বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ভুক্তভোগীর স্বজনকে। হয়তো এসব কারণেই এই পরিবারটি বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে অনীহা দেখাচ্ছে, বলছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তারা মনে করছেন যে অনেকে বিচার চাইতে যায়, তারপর কিন্তু এরা শেষ গন্তব্যে পৌঁছতে পারে না। আরেকটা কারণ হতে পারে, যেটা আমার কিছু অভিজ্ঞতা আছে, যে বিচার চাইতে গিয়ে অনেকে কিন্তু আবার হতাশ হয়ে যান, যেহেতু তাদের অনেক শুধু দীর্ঘসূত্রিতে না, তো সেটা তো আছে, অনেকদিন অপেক্ষা করতে হয়, কিন্তু পাশাপাশি অনেকে আবার হুমকির সম্মুখীন হয়ে যান। যাদেরকে তারা আসলে বিচারে কাঠ করায় দাঁড় করাতে চাচ্ছেন, তাদের থেকে তারা নানান ধরনের হুমকি পান, এবং শুধু তারা নিজেরা না, তাদের পরিবার, এবং সেই ঘটনার সেই অবস্থাটা আসলে মোকাবেলা করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই একটা কারণে অনেকে অগ্রসর হতে চান না। বাংলাদেশে কোনো একটি সংঘাত বা গোলাগুলির মধ্যে পড়ে প্রাণহানির ঘটনা কত ঘটে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় না। তবে 2002 সালে বুয়েটে টেন্ডার নিয়ে দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছিলেন সাবিকুন নাহার সনি। সেই ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল সে সময় দেশ জুড়ে। এরপর 2020 সালের নভেম্বরে চট্টগ্রামের লোহাগড়ায় নিজের বাড়িতে হঠাৎ ছুটে আসা গুলিতে বিদ্ধ হয়ে মারা যায় 13 বছর বয়সী এক কিশোর। এই ঘটনাটিও সে সময় আলোচিত হয়েছিল। সাইয়েদ আক্তার। দীর্ঘ 2 বছরেরও বেশি সময়ের ব্যবধানে ভারতে আবার আজ থেকে নিয়মিত শিডিউল অনুযায়ী আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট 60টি এয়ারলাইন ভারতে আবার তাদের নিয়মিত বিমান পরিষেবা শুরু করতে পারবে এবং আন্তর্জাতিক রুটের বিমান ভাড়াও অনেকটা নাগালের মধ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর খানেকেরও বেশি সময় ধরে এইসব রুটে বিমান চলাচল করছে এয়ার বাবল সিস্টেমের আওতায় এবং সীমিত ক্যাপাসিটিতে। ফলে প্রায় সব রুটেই ভাড়া ছিল আকাশ ছোঁয়া। দিল্লি থেকে এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। কোভিড মহামারীর একেবারে গোড়ার দিকে 2020 সালের 23শে মার্চ ভারতে প্রায় রাতারাতি সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ওই বছরের শেষের দিকে আলাদা আলাদা দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি করে ট্রাভেল করিডোর স্থাপনের মাধ্যমে সীমিত আকারে ভারতের আন্তর্জাতিক বিমান যোগাযোগ আবার শুরু হয়। তবে আজ থেকে আবার দেশি বিদেশি এয়ারলাইনগুলো ফুল ক্যাপাসিটিতে ভারতে তাদের ফ্লাইট চালাতে পারবে। 27 तारीख आज महत्वपूर्ण दिवस है। आज देश में गर्मी के स्केड्यूल के आधार पर
135 नए फ्लाइट्स का उद्घाटन हुआ है। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন এই ফুল ফ্লাইট অপারেশনের উদ্বোধন করে বলেন, আজ মার্চের 27 তারিখ খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ আন্তর্জাতিক সামার শিডিউল অনুযায়ী 135টা নতুন ফ্লাইট চালু হলো। ডোমেস্টিক সেক্টর আমরা শতকরা 100% খুলে দিয়েছিলাম গত অক্টোবরেই। এখন আন্তর্জাতিক সেক্টরও শতকরা 100% উন্মুক্ত করে দেওয়া হলো। अंतर्राष्ट्रीय जगत के साथ जोड़ने की कैपेसिटी आज से 100% पूर्ण रूप से खुल चुकी है। ভারতে যে দেশ থেকে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসেন, সেই বাংলাদেশের সঙ্গে প্রতি সপ্তাহে ভারতের অন্তত 30 থেকে 40টি ফ্লাইট চালু ছিল 2020-র গোড়ার দিকেও। বাংলাদেশের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বা বেসরকারি এয়ারলাইন রিজেন্ট ইউনাইটেড যেমন এইসব রুটে ফ্লাইট চালাতো, তেমনি চালাতো ভারতের এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো বা ভিস্তারাও। এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে ভাড়াও ছিল বেশ নাগালের মধ্যে, কিন্তু এয়ার বাবলের আওতায় সেই ছবিটা আমূল পাল্টে যায়। ঢাকা দিল্লির মধ্যেই যেমন সপ্তাহে এতদিন মাত্র 2-3টে ফ্লাইট চলত, রিটার্ন টিকিটের দামও ঠেকেছিল 30-40 হাজার রুপিতে। এখন অবশ্য সেটা অনেক কমে আসবে বলে আশা করছেন এই সেক্টরের বিশেষজ্ঞরা। Some airlines have already uploaded their schedules. Some are doing it from 15th April, some from 1st May. So gradually ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস এর প্রেসিডেন্ট রাজীব মেহরা যেমন বিবিসি বাংলাকে বলছিলেন, বেশ কিছু এয়ারলাইন ইতিমধ্যেই তাদের ফুল সামার শিডিউল আপলোড করে দিয়েছে। বাকিরা কেউ 15ই এপ্রিল, কেউ 1 মের মধ্যেই করবে। আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যেই দেখতে পাবো সব রুটে ভাড়া কমছে, কারণ এয়ারলাইনগুলো এখন ফুল ক্যাপাসিটিতে অপারেট করতে পারবে, ফ্লাইটের সংখ্যাও বাড়বে। একটা উদাহরণ দিই, দিল্লি লন্ডন রুটে কোভিডের আগে গড় ভাড়া ছিল 500 পাউন্ড, এখন সেটাই 1200 পাউন্ডে গিয়ে ঠেকেছে। আমরা ইঙ্গিত পাচ্ছি এটাই হয়তো এখন 600-650 পাউন্ডে নেমে আসবে। it will be in the range of 600 to 650 pounds. Should come down. It is about 1200 pounds today. চিকিৎসা ও অন্য নানা প্রয়োজনে নিয়মিত কলকাতা বা চেন্নাই আসেন ঢাকার বাসিন্দা মোহাম্মদ নাজমুল ইসলাম। বিবিসিকে তিনি বলছিলেন, গত 2 বছর এইসব রুটে অতিরিক্ত ভাড়ার জন্য অসম্ভব দুর্ভোগ পোহাতে হয়েছে। ঢাকা থেকে কলকাতা রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ভাড়া ছিল 12,000 টাকা, যেটা হলো 2018 সালে। দেখা গেল করোনা মহামারী যখন শুরু হয়, সেই ভাড়া প্রায় 30 থেকে 40 ভাগ বৃদ্ধি পায়, এবং এটার আসলে কোনো যৌক্তিকতা খুব বেশি আছে বলে মনে হয় না। তারপরে কি দেখলেন কোভিডের সময়? কোভিডের সময় টিকিট পাওয়া বিষয়ে একটা ঝামেলা ছিল, সেটা অনলাইনে আছে, এটা ভালো কথা, কিন্তু সেখানে আবার যাওয়াই লাগতো আমাদের। তাছাড়া যারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যারা গেল, এদের টিকিট প্রায় 75-80% ভাড়া বেশি ছিল। 30,000 টাকার ভাড়া প্রায় 55,000 টাকার মতো হয়। এখন যে ভারতে অন্তত ফুল ফ্লাইট অপারেশন আবার চালু হচ্ছে, আপনার কি মনে হয় ভাড়া কমবে? আসলে বাংলাদেশ থেকে একবার দাম যদি বেড়ে যায়, সেটা আসলে কমানো সম্ভব কম হয়, তবে আশা করি অবশ্যই হয়তো আগের যে অবস্থায় ছিল সেটা হবে না, কারণ বিশ্ববাজারে তেলের দাম, সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। সেই হিসাবে যতটা সম্ভব আমি মনে করি বর্তমান সরকার সেটা ব্যবস্থা নিবে। 2টা ফ্লাইটের জায়গায় যদি 20টা ফ্লাইট চলে, তাহলে হয়তো দেখা গেছে এখন ওই পরিমাণ যাত্রী কি হবে কিনা। যদি ফুল যাত্রী না হয় তাহলে তো আবার ভাড়া বৃদ্ধি করাই লাগবে। তবে এইসব রুটে যে এয়ারলাইনগুলো সক্রিয়, তারা আশা করছে দিন কয়েক আগে থেকে ভারত আবার বাংলাদেশিদের পর্যটন ভিসা দিতে শুরু করায় আর যাই হোক যাত্রীর কোনো অভাব হবে না। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং ভৌগোলিক মানচিত্র বদলে দিয়েছিল। বছর কয়েক আগে ইসলামাবাদে বিবিসির সংবাদদাতা সুমাইলা জাফরি পাকিস্তানি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার সাথে ওই যুদ্ধ নিয়ে কথা বলেন। তরুণ অফিসার সুজাত লতিফকে 1971 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের যশোর শহরে পোস্টিং দিয়ে পাঠানো হয়। একসাথে আমাদের বেশ কজন সেনা কর্মকর্তার পোস্টিং এর নির্দেশ এলো। আমরা বেশ উল্লসিতই হয়েছিলাম এই ভেবে যে আমরা কোনো সেনা অভিযানে অংশ নিতে যাচ্ছি। আমি নিজে বেশ রোমাঞ্চিত ছিলাম। Nobody had any idea as to what will happen. The situation was not good in East Pakistan. পরিস্থিতি কি দাঁড়াবে সে সম্পর্কে কারো তেমন কোনো ধারণাই ছিল না। পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছিল, কারণ মুক্তিবাহিনী তখন হাতে অস্ত্র তুলে নিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদী মুক্তিবাহিনী তখন পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাচ্ছিল।
এখনকার বাংলাদেশ 1947 সালে ভারতের স্বাধীনতার পর পাকিস্তান রাষ্ট্রের অংশ ছিল, কিন্তু 1971 এসে সেই পাকিস্তান রাষ্ট্র ভেঙে পড়ছিল। সুজাত যখন যশোরে পৌঁছান, পাকিস্তান সেনাবাহিনী তখন চরম বিপদের মধ্যে। We were not safe from any direction, from any side. The vehicle, military vehicle, which was carrying কোনো জায়গায় আমাদের জন্য নিরাপদ ছিল না। যেসব যানবাহনে করে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো, একদিন তার একটির নিচে মাইন বিস্ফোরণ হলো, 5 জন মারা গিয়েছিল। পাকিস্তানি সৈন্যদের অন্যতম বড় একটি ঘাঁটি ছিল যশোর সেনানিবাস। সেখান থেকেই তাদের মুক্তিযোদ্ধাদের সাথে লড়াই করতে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। we did not go out of cantonment at all. We could not. It was so unsecured that you can't imagine. এক পর্যায়ে আমরা সেনানিবাসের বাইরে যাওয়া বন্ধ করে দিলাম, যেতে পারতাম না। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। মুক্তিবাহিনীর সাথে লেফটেন্যান্ট সুজাত এবং তার ইউনিটের অনেকবার মুখোমুখি যুদ্ধ হয়েছে। ডিসেম্বরের 3 তারিখের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন মুক্তিবাহিনীর সাহায্যে ভারত সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। তখনকার রেডিওতে একটি সংবাদ। The government of India has formally recognized the government of Bangladesh. This was announced by India's Prime Minister, Mrs. Indira Gandhi, in the Indian Parliament earlier today. Indian MPs greeted her statement with cheers and shouts of Jai Bangladesh. ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আজ দিনের আরও আগের দিকে ভারতের পার্লামেন্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সে সময় ভারতীয় এমপিরা জয় বাংলাদেশ বলেও হর্ষধ্বনি দেন। এই স্বীকৃতির ঘোষণা এমন সময় এলো যখন ভারতের অনেকে মনে করছে যে তাদের সৈন্যরা পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারে। 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় লেফটেন্যান্ট সুজাত এবং তার ইউনিট তার পরদিন পর্যন্ত যশোরে যুদ্ধ চালিয়ে যায়। We were not expecting the surrender to take place, not at all. We were absolutely out of communication with the entire world. আমরা কখনোই ভাবিনি যে আত্মসমর্পণের মতন ঘটনা ঘটবে, আদৌ ভাবিনি। বাকি বিশ্বের সাথে আসলে আমাদের কোনো যোগাযোগই ছিল না, রেডিও ছিল না, সংবাদপত্র ছিল না। আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানতামই না। যখন জেনারেল দলবীর সিং ঘোষণা করলেন যে ঢাকায় আত্মসমর্পণ হয়েছে, তোমরা কেন আত্মসমর্পণ করছো না, তারপরেও আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম। পরে অবশ্য আমাদের ব্রিগেডও আত্মসমর্পণ করে। But at some stage you came to know about it. যখন জানতে পারলেন আত্মসমর্পণের কথা, তখন কি ভাবছিলেন? Utterly disappointed. It is beyond my description. Not only me and my colleagues as well. We felt extremely sorry. খুবই হতাশ হয়েছিলাম। কতটা হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু আমি নয়, আমার সব সহযোদ্ধাই কষ্ট পেয়েছিল। কিন্তু আমাদের কিছু করার ছিল না, অন্য কোনো সমাধান তখন ছিল না। That was rifle and machine guns. আমাদের গোলাবারুদ ফুরিয়ে আসছিল, বলতে গেলে কিছুই ছিল না। হাতে ছিল রাইফেল আর মেশিন গান। কিভাবে তা দিয়ে ট্যাঙ্কের সাথে লড়াই করব? ভারতীয় সৈন্যরা ভারী কামানের গোলা ছুটতে শুরু করেছিল। The Indian Army is at the moment busy staging yet another surrender ceremony. যশোরেও একটি আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে লেফটেন্যান্ট সুজাত এবং তার ব্রিগেড ভারতীয় জেনারেলদের হাতে অস্ত্র সমর্পণ করেন। The general, he sat on a sort of platform in front of us. He started asking, why did you surrender? Why did you surrender? ভারতীয় জেনারেল আমাদের সামনে একটি প্ল্যাটফর্মের ওপরে বসেছিলেন। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন, কেন তোমরা আত্মসমর্পণ করলে? আমি তাকে বলেছিলাম, স্যার, আমি আপনাকে এখন এর জবাব দিতে পারবো না। তিনি বললেন, জবাব দাও, না হলে আমি তোমার গলার ভেতর দিয়ে বুলেট চালিয়ে দেব। কিন্তু হত্যা করার বদলে আত্মসমর্পণ করা পাকিস্তানি সৈন্যদের যুদ্ধবন্দী করা হলো। সে সময় রেডিওতে প্রচার করা একটি ঘোষণায় বলা হচ্ছিল, 250টি ট্রাকের একটি বিশাল কনভয়তে করে ইয়াহিয়া খান এবং পরাজিত সৈন্যরা বাংলাদেশ ছেড়ে যাচ্ছে। কনভয়ের সামনে ভারতীয় সেনাবাহিনীর রুশ নির্মিত ট্যাঙ্ক। কনভয়টি ভারতের ভেতরে বন্দি শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। 30 ঘন্টা রেলযাত্রার পর সুজাত লতিফ এবং আরও হাজার হাজার পাকিস্তানি সৈন্য আগ্রায় পৌঁছে। They announced that we were going straight to Pakistan. We have a stopover at Agra. আমাদের বলা হয়েছিল আমরা সরাসরি পাকিস্তান যাচ্ছি, আগ্রায় যাত্রা বিরতি হবে, তারপর তারা আমাদের পাকিস্তানে নিয়ে যাবে। আমরা খুশিই হয়েছিলাম, কিন্তু আগ্রায় পৌঁছানোর পর আমাদের এমনভাবে অপমান অপদস্থ করা হয়
যে আমরা বুঝে গেলাম ভারতীয়দের অন্য পরিকল্পনা রয়েছে। They took us straight to the Agra jail. We have a long barrack. I remember it was cold. তারা আমাদেরকে আগ্রার কারাগারে ঢোকালো। খুব ঠান্ডা পড়েছিল সেই বছর। আমার মাত্র একটি পোশাক ছিল। প্রথম রাতে আমাদের একটি ব্যারাক থেকে আরেক ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছিল। From one end to the other. যুদ্ধের পর শান্তি মীমাংসা নিয়ে যত সময় যাচ্ছিল ততই পরিষ্কার হচ্ছিল যে পাকিস্তানি এই যুদ্ধবন্দীদের আশু মুক্তি হয়তো হবে না। তবে লেফটেন্যান্ট সুজাত বললেন তাদের সাথে তেমন দুর্ব্যবহার করা হয়নি। They did not misbehave or manhandled anyone except for those. অল্প কজন অফিসার যাদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারবে তাদের ছাড়া বাকিদের সাথে ভারতীয়রা খুব বেশি দুর্ব্যবহার করেনি। আমরা জানতাম তারা আমাদেরকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখবে না। আজ না হয় কাল আমাদেরকে ছাড়তে হবেই। কিন্তু লেফটেন্যান্ট সুজাত এবং তার আরও কজন সহকর্মী অধৈর্য হয়ে পড়ছিলেন। তারা আগ্রার জেল থেকে পালানোর পরিকল্পনা করেন। এই পরিকল্পনা টের পেয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আগ্রা থেকে রাঁচির একটি কারাগারে স্থানান্তর করেন। আগ্রা থেকে রাঁচি যাওয়ার পথে পাকিস্তানি ওই সেনা দলটি ট্রেনের জানালার লোহার জাল কেটে পালানোর চেষ্টা করে। An officer, a colleague of mine, had hidden a small saw. আমার ইউনিটের একজন অফিসার ছোট একটি করাত শরীরে লুকিয়ে রেখেছিল। সেটি দিয়ে আমরা ট্রেনের জানলার তার কাটতে শুরু করলাম। রাত 9টায় কাটতে শুরু করি, ভোর 3টার দিকে শেষ করি। আমি জানলা দিয়ে গলে ট্রেনের বাইরে ঝুলে পড়লাম। তারপর একসময় হাত ছেড়ে দিলাম। তারপর আর কিছু মনে নেই। Thereafter, I do not know what happened. I fell head on. পরদিন লেফটেন্যান্ট সুজাতকে রেল লাইনের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। তাকে রাঁচির কারাগারে পাঠানো হয়। সেখানেও তিনি তৃতীয়বারের মতো পালানোর চেষ্টা করেন, তবে সফল হননি। We made a tunnel in Ranchi, which we dug without any resources. রাঁচিতে আমরা একটা সুড়ঙ্গ খুঁড়েছিলাম, কোনো যন্ত্র ছাড়াই। ৭৯ ফুট লম্বা টানেল। জেলের পাঁচিলের কাছাকাছি চলে গিয়েছিল সেই সুড়ঙ্গ। But why were you Why doing not? that? It was my duty. By being in Indian captivity, এটা আমাদের কাছে ছিল একটি দায়িত্ব। ভারতে বন্দিদশা থেকে নিজেদের মুক্ত করা আমাদের দায়িত্ব ছিল। সফল হয়েছিলাম না ব্যর্থ হয়েছিলাম তা ছিল অপ্রাসঙ্গিক। Treaty was signed between 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা শান্তি চুক্তি হয়। ওই চুক্তিতে যুদ্ধবন্দী মুক্তির বোঝাপড়া হয়। কিন্তু বাংলাদেশ দাবি করছিল যে পাকিস্তানি কিছু সৈন্যের যুদ্ধাপরাধের বিচার করতে হবে। এ কারণে দেশে ফেরার প্রক্রিয়ায় আরও দেরি হয়ে যায়। লেফটেন্যান্ট সুজাত প্রায় 2.5 বছর পর দেশে ফিরতে পেরেছিলেন। I felt very happy that I was going back to my country. When I crossed over the border, আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি আমার দেশে ফিরতে পেরেছিলাম। যখন সীমান্ত পার হচ্ছিলাম মনে হচ্ছিল পাকিস্তানের ভাগ্যে একটি সর্বনাশ ঘটে গেছে, দেশের অর্ধেকটা চলে গেছে। তবে ওই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছিলাম। কিন্তু আমি যখন দেখি ওই ইতিহাস নিয়ে অনেক মানুষ কোনো মাথায় ঘামাচ্ছে না, এমন ভাব করে যেন কিছুই হয়নি, তখন আমার খুবই দুঃখ হয়। আমরা কি এতটাই অনুভূতিহীন হয়ে পড়েছি? সব বন্দী পাকিস্তানি সৈন্য দেশে ফিরে যায়। কাউকেই যুদ্ধাপরাধের মুখোমুখি করা হয়নি। পেছনের দিকে তাকিয়ে সুজাত লতিফ এখন ওই যুদ্ধ নিয়ে খুবই নেতিবাচক মনোভাব পোষণ করেন। it did at times used to come. What are we fighting for? What is the purpose of our fight? এক সময় আমার মনে হতো কি জন্য আমি এই যুদ্ধ করেছি, এই যুদ্ধের উদ্দেশ্য কি? কিন্তু একজন সৈনিককে তো লড়াই করতে হবেই, এটা তার কাজ, এর জন্যই সে পয়সা নেয়। ভালো মন্দ বিবেচনা করার সুযোগ তার নেই। লড়াই করতে বললে তা করতে হবে। পাকিস্তানের ভাগ হয়ে যাওয়া তিনি একেবারেই মানতে পারেননি। তবে তিনি মনে করেন সৈনিক হিসেবে তিনি তার দায়িত্ব শুধু পালন করেছিলেন। সুজাত লতিফ পরে পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্নেল হিসাবে অবসর নিয়েছিলেন। 2015 সালে তিনি সুমাইলা জাফরির সাথে কথা বলেন। এখনকার প্রধান খবর। ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেছেন 2 কোরিয়ার মতো রাশিয়া এখন ইউক্রেনকে দুভাগে ভাগ করতে চাইছে। আর পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না বলে প্রেসিডেন্ট বাইডেনের এক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতের সময় সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।